তো বন্ধুরা, প্রায় আমরা সবাই শুনেছি ভালোবাসায় পাথরও মোমের মতো গলে যায়। আর এটা এমনই একটা ভাগ্যের কাহিনী, যেই কাহিনীর শুরু হয় আমেরিকায়, যেখানে একদিন আগেই সন্ত্রাসবাদীরা এক মারাত্মক আক্রমণ করেছিল। আর ওই খবরই আজ টিভিতে দেখানো হচ্ছে। এই আক্রমণে আমেরিকার বিখ্যাত টুইন্স টাওয়ার উড়িয়ে দেওয়া হয়েছিল। এতে অনেক নির্দোষ সাধারণ লোক প্রাণ হারিয়েছে। এই নিউজ দেখে একজন লোক অনেকগুলো ফোন বের করে, কিন্তু সে কাউকে কল করে না। আর তারপর সে প্রে করতে শুরু করে, কিন্তু তখনই অচানক কয়েকজন আমেরিকান কমান্ডো এসে তাকে তুলে নিয়ে যায়। তারপর তার মাথায় কালো কাপড় বেঁধে সারা দুনিয়ার চক্কর ঘুরিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়, যেই জায়গার ব্যাপারে কেউ জানে না। আসলে এই জায়গাটা একটা আটক শিবির ছিল। এখানে কয়েদিদের খোলা জায়গায় খাঁচার ভিতরে জানোয়ারের মতো করে রাখা হয়। এই জায়গার নাম ছিল ডেটা ক্যাম্প। এখানে রাত দিন প্রত্যেকের ডিউটি চেঞ্জ করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক মাসে নতুন নতুন কমান্ডোদের পোস্টিং করানো হয়। আর এখানেই ওই লোকটাকেও বন্দি বানানো হয়েছে, যাকে আমরা কাহিনীর শুরুতে দেখতে পেয়েছিলাম। এরপর আমরা সোজা 8 বছর পরের কাহিনী দেখতে পাই। ওই ক্যাম্পেই অনেকজন নতুন কমান্ডোদের পোস্টিং হয়েছে, যারা এখনো অনেকটাই কম বয়সী। এছাড়াও তাদের সাথে একটি মেয়ে কমান্ডারও ছিল, যার নাম ছিল এমি। তারপর তাদের সবাইকে একটা লাইনে দাঁড় করানো হয়, আর তাদেরকে এই জায়গার ব্যাপারে সবকিছু বিস্তারিত বলা হয়। সুপিরিয়র কমান্ডার রেন্ট তাদের সবাইকে বলে, তোমাদের সবাইকে এখানে 18 ঘন্টার রোটেশন শিফটে কাজ করতে হবে। আর এটা মনে রেখো যে প্রত্যেক 3 মিনিট পর পর তোমাদেরকে কয়েদিদের সেলে নজর রাখতে হবে, যে তারা আত্মহত্যা করার চেষ্টা করছে না তো। কেননা তারা এটা খুব ভালোভাবেই জানে যে এখান থেকে তারা পালাতে পারবে না, তাই তারা এমনটা করার চেষ্টা অবশ্যই করবে। কিন্তু আমাদের কাছে তাদের জীবন অনেক দামি। কিছু কয়েদি তোমাদের পরীক্ষাও করবে, কেননা তোমরা আসার অনেক আগে থেকেই তারা এখানে আছে। কিছু কিছু লোক তো তখন থেকে এখানে আছে যখন তোমরা হাই স্কুলে পড়তে। এর সাথে সে তাদের সবাইকে এটাও জানায় যে তারা কেউ ওই কয়েদিদের প্রিজনার্স বা জেল কয়েদি বলে ডাকবে না, তাদেরকে ডিটেনি বলে ডাকবে, যার মানে বিচার ছাড়াই যাদেরকে বন্দি করে রাখা হয়। আর এটা খেয়াল রেখো যে এটা কোনো জেল না, একটা যুদ্ধক্ষেত্র। যদিও এখানে গোলা বারুদ বা মিসাইলের প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও এই জায়গা খুবই বিপজ্জনক। যে কোনো সময় এখানে যা তা হয়ে যেতে পারে। তাই তোমাদের সবাইকে এখানে খুবই সজাগ থাকতে হবে। আর তোমাদের মধ্যে যদি কেউ এটা মনে করছো যে তোমরা ওই ডিটেনিদের এখান থেকে পালানো থেকে আটকাচ্ছ, তাহলে তুমি ভুল ভাবছো। তাদের পালানো থেকে আটকানোর জন্য এখানে এমন অনেক উন্নত জিনিস লাগানো আছে, যাতে তারা এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। তোমাদেরকে শুধু তাদেরকে আত্মহত্যা করা থেকে আটকাতে হবে। আর এটাই তোমাদের আসল কাজ। আর আজ থেকে এই কাজ তোমরা শুরু করে দাও। আর এরই মধ্যে রেনের ওয়াকি টকিতে মেসেজ চলে আসে যে একজন কয়েদিকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, যার জন্য এখানে আরো 4 জন গার্ডের প্রয়োজন। এটা শুনে রেন তাদের দিকে তাকিয়ে হেসে বলে যে কেন, এখনই ঘাম বের হয়ে যাচ্ছে? তখন এমি সামনে এগিয়ে আসে, আর সে ওখানে যাবে বলে জানায়। রেন তাকে বলে যে তোমাকে তার ডান হাত ধরে থাকতে হবে, আর বাকি কাজ আমরা দেখে নেব। এমিও ঠিক তেমনটাই করার চেষ্টা করছিল, কিন্তু ওই লোকটা তাদের উপরে আক্রমণ করে দেয়, যাতে এমির গায়েও চোট লেগে যায়। এমনকি যেতে যেতে ওই লোকটা এমির মুখে থুথুও ফেলে, যার পর এমিও ভীষণ রেগে যায়, আর সেও ওই লোকটার পেটে কয়েকটা লাথি মারে। এখন এসব হওয়ার পর রেন এমিকে বলে এই ক্যাম্পে তোমাকে স্বাগতম, আর এমিও খুশি হয়ে তার রুমে চলে আসে। এই কাহিনীটা একটু অন্যরকম বন্ধুরা, যেখানে আমরা কোনো অ্যাকশন তো দেখতে পাবো না, বরং একজন কয়েদির সাথে একজন সেনার সম্পর্কের কাহিনী জানতে পারবো। সময়ের সাথে সাথে যেই সম্পর্কের বন্ধন এই পর্যায়ে পৌঁছে যায় যে তাদেরকে একে অপরের জন্য চোখের জল অবধি ফেলতে হয়। কিন্তু এই সব কিছু হলো কিভাবে, এটাই আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওই রাতে এমি ভিডিও কলে তার মার সাথে কথা বলে। তার মা তার জন্য অনেক চিন্তায় ছিল। এমি তার মাকে জানায় যে এখানে সবকিছুই খুব ভালো, এছাড়াও কাছেই একটা সাবওয়ে আছে, যেখান থেকে আমি অনেক ভালো খাবার খেতে পারবো। তার মা তার কাছে এখানকার ছেলেদের কথা জিজ্ঞেস করে। এমি বলে সে এখানকার কোনো ছেলের সাথেই মেলামেশা করবে না। এরপর এমি তার নাইট শিফটে যাওয়ার জন্য তৈরি হয়। আজ তাকে ওই কয়েদিদের কাছে কিছু বই বিতরণ করতে হবে, তাই সে অনেকগুলো বই নিয়ে ওই কয়েদিদের কাছে যায়। তার সাথে তার কমান্ডার রেন্টও এখানেই ছিল। সে একটা বই নিয়ে একজন কয়েদির কাছে যায়, কিন্তু ওই কয়েদি এমিকে দেখে এমির ওপরে চিৎকার করতে শুরু করে। এর সাথে সে এমিকে উল্টো পাল্টা গালাগালু দিচ্ছিল। এটা
দেখে কমান্ডার রেন এমিকে ওখান থেকে সরে যেতে বলে, আর সে এমিকে জানায় যে এই ব্যক্তি মেয়েদেরকে একদমই পছন্দ করে না, এই জন্যই সে এমনটা করছে। এরপর এমি আলী নামের একজন কয়েদির কাছে যায়, আর সে তার কাছে জিজ্ঞেস করে তোমার কি কোনো বই লাগবে? তখন আলী তাকে বলে হ্যাঁ, আমার হ্যারি পটারের 7 নম্বর পার্টটা লাগবে। এমি তাকে বলে আমার কাছে ওই বইটি নেই, তোমার অন্য কোনো বই লাগলে বলো। কিন্তু আলী তাকে মানা করে দেয় আর বলে সে এখানকার সব বই পড়ে ফেলেছে, তাই এখন তার ওই বইটারই প্রয়োজন। তখন এমি তার স্টল থেকে অন্য কিছু নিয়ে তাকে পড়তে বলে। তখন আলী তাকে বলে যে এখানে যে নিউজ পেপারগুলো দেখছো এগুলো 2 মাসের পুরনো, আর বাকি বইগুলো এগুলো আমি কয়েকবার পড়ে ফেলেছি, আর এত পুরনো জিনিস পড়ে আমি কি করব? তখনই রেন এখানে চলে আসে আর এমিকে এখান থেকে চলে যেতে বলে। কিছুদিন পর আবার এমির নাইট শিফটের ডিউটি পড়ে, আর এইবার সে আলীর সাথে কথা না বলার চেষ্টা করে, কেননা এমনটা করে এখানকার নিয়মের বিরুদ্ধে। কিন্তু তবুও আলী তার কাছে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়? সে কোনো জবাব দেয় না। তখন আলী তাকে তার নিজের ব্যাপারে বলে যে তার নাম আলী, এখানকার সবাই আমাকে 771 বলে ডাকে, আমি অনেক বছর থেকে এখানে আটকা আছি। সে তার কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু এমি তাকে কিছুই বলে না, তাই সে নিজে থেকেই তাকে নাম দিয়ে দেয় ব্লন্ডি বা ব্লন্ড গার্ল, মানে সোনালী চুলের মেয়ে। তারপর এমি ওখান থেকে এগিয়ে যেতে শুরু করে, আর সে বলে আমাদের এত কথা বলা ঠিক না, আর সে ওদিকেই পায়চারি করতে থাকে। কিন্তু তারপরেও সে পিছন থেকে তাকে ডাকতে থাকে। এরপর এমি তার কাছে জিজ্ঞেস করে তুমি কি তোমার ধর্মগ্রন্থ কোরআন পড়ো? সে বলে হ্যাঁ, আমি অনেকবার কোরআন পড়েছি, এছাড়াও আমি বাইবেলও পড়েছি, কিন্তু এর শেষটা আমার পছন্দ হয়নি। এটা শুনে এমি মুচকি এসে তাকে বলে আমার ধর্মগ্রন্থের অপমান করাটা তোমার উচিত না। তারপর আলী তার কাছে জল চায়, তাই সে যখন জল আনতে যায় তখন তার পাশের সেলে থাকা একজন কয়েদি, যে ছিল একজন মারাত্মক ক্রিমিনাল, সে আলীকে এই গার্ডের সাথে এত ভালো করে কথা বলার জন্য গালাগালি দিতে শুরু করে, আর তাকে এই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে বলে। তারপরে এমি যখন জল নিয়ে তার ঘরের সামনে যায় তখন আলী তার গায়ে টয়লেটের নোংরা ছুঁড়ে মারে। অচানক তার ব্যবহার অনেকটা পরিবর্তন হয়ে গেছিল, এছাড়াও সে তাকে গালিও দিচ্ছিল। এটা দেখে এমি ভীষণ রেগে যায়। এই ঘটনার পর ওখানে থাকা অন্য সব কয়েদিরা তাকে দেখে মজা করে হাসাহাসি করতে শুরু করে। এরপর আলীর মুখে একটা স্প্রে মারা হয়, যেই কারণে তার একটু যন্ত্রণাও ভুগতে হয়। এই ঘটনার ব্যাপারে কমান্ডার রেন যখন জানতে পারে তখন আলীকে শাস্তি দেওয়ার আদেশ দিয়ে দেওয়া হয়। তারপর তাকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে গার্ডরা মিলে তাকে খুব খারাপ ভাবে পেটায়। পরের দিন এখানকার স্টাফরা বাইরে ঘুরতে যায়, যেখানে এমিও ছিল। তার এই সময়ে এই জায়গায় খুবই ভালো অনুভব হচ্ছিল, তাই সে এই মুহূর্তটা তার মন খুলে উপভোগ করে। সন্ধ্যায় তারা ওখান থেকে ক্যাম্পে ফিরে এসে পার্টিও করে। পরের দিন এমি কয়েকজন গার্ডকে নিয়ে যখন আলীর সেলে যায় তখন ওখানে সে একটা গ্লাস দেখতে পায়, যেটার গায়ে খুবই সুন্দরভাবে ক্যালিগ্রাফি করা ছিল। এখন এটা দেখে এমি ভাবে ওই লোকটা যখন এতটা ভালো কাজ জানে তাহলে তখন তার ওই সময় ওই খারাপ কাজটা করার কারণ কি ছিল। এর সাথে তারা ওখানে একটা নোট পায়, যেটা সে তার আত্মহত্যা করার জন্য লিখে রেখেছিল। কিন্তু আলী এই অবধি আত্মহত্যা করেনি, হয়তো তার মন বদলে গেছে বা অন্য কোনো কারণ হবে, বা হতে পারে এমি এর কারণ, এটা কিছু বলা যাবে না। তারপরে এমি জিজ্ঞেস করে আলীকে কি এখনো সাজা দেওয়া হচ্ছে? এর জবাব আসে হ্যাঁ। এটা শুনে তার খারাপ লাগে, কিন্তু কেন? আলীর কথা ভেবে তার সহানুভূতি হচ্ছিল, তাই সে তার ব্যাপারে ভালোভাবে জানার জন্য তার কেস ফাইল পড়ে। আর তখন সে জানতে পারে আলী জার্মানিতে থাকতো, তার কোনো সন্ত্রাসবাদী গ্রুপের সাথেও কোনো রিলেশন নেই। তাকে শুধু এই কারণে এখানে আটকে রাখা হয়েছে যে তার উপরে ইউএস আর্মির সন্দেহ ছিল। এর সাথে সে ওখানে আলীকে টর্চার করার সময়ের কয়েকটা ছবিও দেখতে পায়, যেখানে সে খুবই খারাপভাবে আহত অবস্থায় আছে, আর বারবার তার মুখ থেকে সত্যিটা ওগলানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু বারবার সে একই কথা বলছিল, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি তো একজন সাধারণ লোক। সে বারবার তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার কথা কেউ শোনে না। এখন এমি তার সঙ্গীদের সাথে এই ব্যাপারে কথা বলে। তারা এমিকে বলে এখানে যতজন ডিটেনিদের আটকে রাখা আছে তাদের সবাইকে কোনো না কোনো কেসে ধরা হয়েছে, আর তারা সবাই দোষী। তুমি যেটা ভাবছো ওটা ঠিক না, হয়তো তুমি কোনো পুরনো ফাইল পড়েছো। এখন এসব শোনার পর এমিরও তার কথায় ভরসা হচ্ছিল, তাই সে এই ব্যাপারে আর বেশি গুরুত্ব দেয় না আর নিজের কাজে লেগে যায়। কয়েকদিন পর আবার তার সেলের বাইরে ডিউটি পড়ে। তখন সে দেখতে পায় যে আলী কোনো রকমের একটা পাজেল তৈরি করছে, কিন্তু সে কোনো কথা বলে না আর ওখান থেকে এগিয়ে যেতে শুরু
করে। তখনই আলী তাকে দেখে ফেলে আর পিছন থেকে তাকে ব্লন্ডি ব্লন্ডি করে ডাকতে শুরু করে। সে যখন পিছনে ঘোরে তখন আলী তাকে তার বানানো ওই পাজেলটা দেয়। আলী তাকে বলে এটা আমাকে সলভ করে দিও। এমি তাকে জানায় এমনটা করা এখানকার নিয়মের বিরুদ্ধে, তাই আমি এটা নিতে পারবো না। তখন আলী তাকে বলে তোমার কি মনে হয় এই ছোট্ট একটা কাগজের টুকরো কি কারো প্রাণ নিতে পারবে? তোমাদের দেশের মানুষ সব জিনিসে এতটা ভয় কেন পায়? তোমরা কি মন খুশি করে বাঁচতে পারো না? আমি আমার দিক থেকে তোমাকে এটা উপহার দিলাম। এর সাথে আমি তোমার সাথে এত ভালোভাবে কথা বলছি, কিন্তু তুমি আমার সাথে একটু ঠিক মতো কথাও বলছো না কেন? তখন এমি তাকে বলে গতকাল লাইব্রেরিতে আমি তোমার জন্য হ্যারি পটারের বইটা খুঁজেছি, কিন্তু আমি ওটা পাইনি। তখন আলী বলে যে কোনো ব্যাপার না, এটা জরুরি না, তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। কিন্তু এমির মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর জন্য তার খারাপ লাগছে, কিন্তু সে কিছু বলে না আর চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপরে এভাবেই 8 মাস কেটে যায়। এই জায়গায় থাকতে থাকতে এমির এখন অভ্যাস হয়ে গেছে। এখন এমির এখানকার সবকিছুর ব্যাপারেই জানা হয়ে গেছে। সে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছিল, তাই সে যখন ওখানকার সব কয়েদিদের খাবার দিচ্ছিল তখন তারা কেউ খাবার নেয় না। আসলে ওখানকার সব কয়েদিরা হাঙ্গার স্ট্রাইক শুরু করেছিল, আর এর কারণ ছিল আসলে 650 নামের তাদের একজন বন্ধু ছিল। সে একটা মেশিন চাইছিল যেটা ওই আর্মিরা তাকে দিচ্ছিল না, তাই তার সব বন্ধুরা মিলে এর জন্য হাঙ্গার স্ট্রাইকে বসে পড়ে। এখন এমি আলীর কাছে খাবার খাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু আলীও তাকে মানা করে দেয়। যাই হোক, কয়েকদিন পর তাদের এই স্ট্রাইক শেষ হয়, কেননা ওই কয়েদি ওই মেশিনটা পেয়ে গেছিল। আসলে যেটা একটা ওজন কম করার মেশিন ছিল, যেটা একমাত্র সে ছাড়া আর কেউই ব্যবহার করতো না। এখন এটা দেখে এমি আলীর কাছে জিজ্ঞেস করে তোমাদের কারোর যখন এটা ব্যবহার করার প্রয়োজনই নেই, তাহলে তোমরা এটার জন্য স্ট্রাইক কেন করলে? তখন আলী বলে এরা সবাই আমাদের বন্ধু, এই জন্য আমরা সবাই মিলে স্ট্রাইক করেছি। এটা শুনে এমির মুখে হাসি চলে আসে আর প্রথমবার তাদের দুজনের কথাবার্তা শুরু হয়। আলী তাকে বলে আমি অনেক ভালো ফুটবল খেলি, আর আমি বল একবারও মাটিতে না ফেলে 50 বার পায়ের মধ্যে ড্রপ করাতে পারি। এমি বলে ঠিক আছে, তুমি আমাকে এটা করে দেখাও। তো আলী এমনটা করতে শুরু করে, কিন্তু মাত্র 8 বার হতেই ওই বল মাটিতে পড়ে যায়। এটা দেখে এমি বলে যা, এটা তো আগেই পড়ে গেল। তো আলী বলে তুমি যে সামনে দাঁড়িয়ে আছো এই জন্যই, তা না হলে তো আমি এটা 50 বারও করতে পারি। এমি হাসতে শুরু করে আর তার সাথে আলীও, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা এমির বস রেনের এটা দেখে ভালো লাগছিল না, তাই সে এমিকে তার কাছে ডেকে জিজ্ঞেস করে তোমরা দুজন কি কথা বলছিলে? এমি বলে যে কিছুই না, কিন্তু এটা রেনের একদমই পছন্দ হয়নি যে এমি আলীর সাথে কথাও বলুক। তারপর রেন আলীকে বলে আজ তোমাকে এখানেই স্নান করতে হবে। এখন এটা শুনে এমি ওখান থেকে চলে যেতে শুরু করে, কেননা এমনটা নিয়মের বিরুদ্ধে, কিন্তু রেন তাকে ওখানেই থাকতে বলে। আলী তাকে এমনটা করতে মানা করে, এমনটা করলে তার ধর্মের নিয়ম লঙ্ঘন হবে, কিন্তু রেন তার কথা মানে না আর সে জোর করে এমিকে এটা দেখায়। এতে এমির ভীষণ খারাপ লাগে আর আলীরও খুবই অস্বস্তি বোধ হচ্ছিল। এরপর কিছুক্ষণ পর সে তার রুমে গিয়ে জানতে পারে এমনটা করা আরবি নিয়মের বিরুদ্ধে, আর এই জন্য তাকে শাস্তিও দেওয়া হয়। এই জন্য সে তার সিনিয়র অফিসার জিমের কাছে গিয়ে ওই দিনের ওই ঘটনার ব্যাপারে সবকিছু তাকে বিস্তারিত জানায়, কিন্তু অফিসার জিম রেনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অস্বীকার করে দেয়, কেননা সে এমির সিনিয়র ছিল আর অনেক বছর হয়ে গেল সে এখানে আছে। আসলে সে তার নাম খারাপ করতে চাইছিল না। এটা শুনে তার খারাপ লাগে, কিন্তু এখন তার করার আর কিছুই ছিল না, তাই সে ওখান থেকে চলে যায় আর নিজের কাজে লেগে পড়ে। তারপর পরের দিন সে যখন খাবার খেতে বসেছিল তখন রেন তার কাছে আসে। সে এটা জেনে গেছিল গতকাল এমি সিনিয়র অফিসারের কাছে তার নামে কমপ্লেন্ট করতে গেছিল, কিন্তু ওটা সফল হয়নি, তাই সে এমিকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। এখন এমির এখানে দিন কাটানোর সমস্যা রয়ে যাচ্ছিল। জানি না কেন তার এমনটা মনে হচ্ছিল যে এখানে যা কিছু হচ্ছে এসব ঠিক না। এখানে ওইসব লোকেদেরও আটকে রাখা হয়েছে যাদের কোনো দোষ নেই, যেমন আলী, সে নির্দোষ ছিল। পরের দিন আমরা আলীকে দেখতে পাই, সে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলদাড়ি ঠিকঠাক করছিল আর বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছিল, কেননা এই সময়ই এমি এখানে আসে, কিন্তু অনেক দেরি হয়ে যায়, সে আসে না। তখন সে ওখানে থাকা একজন গার্ডের কাছে জিজ্ঞেস করে এখানে যে একটি
মেয়ে আসতো সে কোথায়। ওই গার্ড তাকে বলে তার ডিউটি এখন নাইট শিফটে। এরপর রাতে যখন এমি ডিউটিতে আসে তখন আলী ঘুমিয়েছিল, তাই সে তাকে বিরক্ত না করে এদিকেই পায়চারি করতে থাকে। কিন্তু আলী বুঝে গেছিল সে এখানে এসেছে, তাই সে উঠে পড়ে আর তাকে ডাকতে থাকে। সে তার কাছে আসলে আলী তার কাছে জিজ্ঞেস করে, তুমি এই সময় কি করছো? সে বলে, আজ থেকে আমাকে নাইট ডিউটিতে লাগানো হয়েছে, এখন তুমি শুয়ে পড়ো, না হলে তোমার ঘুম নষ্ট হবে। কিন্তু আলী তার কথা মানে না, যার পর তারা দুজন আবার কথা বলতে শুরু করে। এমি তার কাছে জিজ্ঞেস করে, সত্যি বলো তো তোমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে? যার জবাবে আলী তাকে বলে, আমি কিছুই করিনি, না আমি কোনো গ্রুপের সাথে জড়িত আছি, আমি তো জার্মানিতে একটা সাধারণ চাকরি করি, কিন্তু জানি না কেন এরা আমাকে এখানে আটকে রেখেছে। এরপর আলী তার কাছে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। এমি কিছু না ভেবেই তাকে বলে দেয় মাটির ওপরে। সে তার সাথে মজা করছিল। আসলে আজ 14ই জানুয়ারি আর পরের মাসেই এমি এখান থেকে চলে যাবে, কেননা প্রতি বছর এখানে নতুন সোলজার্স আসে আর এই কথা আলীও খুব ভালোভাবেই জানে। এই জন্য সে এমিকে বলে, এই অবধি 12 বছর হয়ে গেল সে এখানে আছে, কিন্তু তার থেকে ভালো সোলজার সে কখনো দেখেনি যে আমাদের মতো লোকেদের অনুভূতি বোঝে। নয়তো এমনও কিছু সোলজার আছে যারা আমাদেরকে জানোয়ার মনে করে, যেখানে আমার তো কোনো দোষই নেই। আসলে যারা দোষী তারা তো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এসব কথা শুনে এমির মন উদাস হয়ে যায়। তার চোখে জল প্রায় এসেই গেছিল, কিন্তু কোনোভাবে সে ওই জল আটকে রাখে। এখন আলী অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সে এখান থেকে কখনোই বাইরে বের হতে পারবে না। সে তার জীবনে হার মেনে নিয়েছে। এই কারণে সে একটা ব্লেড বাইরে বের করে আর নিজের জীবন শেষ করে ফেলার জন্য বসে পড়ে। এমি তাকে এমনটা করতে বারণ করে। তখন আলী তাকে বলে, এখানকার সবাই জানে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি নির্দোষ, কিন্তু এই ব্যাপারে কেউ কিছুই করে না। এই জীবনে এভাবে বেঁচে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর তখন এমি আলীকে তার ব্যাপারে বলতে শুরু করে, যেটা এখানকার নিয়মের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন তার এর জন্য কিচ্ছু যায় আসে না। সে বলে, আমার নাম এমি, আমার বাড়ি ফ্লোরিডায়। এরপর তাদের দুজনের মধ্যে আরো অনেক কথাবার্তা হয়। কিছুক্ষণ পরে এমি ওখান থেকে এগিয়ে একটু দূরে যায় আর ওদিকে গিয়ে সে অনেক কান্না করে। আসলে সে তার সামনে আর তার চোখের জল আটকে রাখতে পারছিল না। কিছুক্ষণ পর সে আবার ধীরে ধীরে আলীর দরজার সামনে আসে, এটা দেখার জন্য যে কোথাও সত্যি সে তার নিজের জীবন শেষ করে ফেললো না তো। কিন্তু আলী এখনো বসেছিল, এর সাথে সে কান্নাও করছিল। এটা দেখে এমিও কাঁদতে শুরু করে। সে তার ব্যথাটা অনুভব করতে পারছিল যে নিজের পরিবারের থেকে দূরে থাকাটা কতটা কষ্টের। তারপর এমি তার সেলের ছোট গেটটা খোলে আর আলীকে ওই ব্লেডটা তাকে দিয়ে দিতে বলে। আলীও তাকে ওটা দিয়ে দেয়, কিন্তু এমি আলীর হাত ছাড়তে চাইছিল না, কেননা সে জানতো যে কয়েকদিনের মধ্যেই তারা দুজন আলাদা হয়ে যাবে। আলী অনেক কান্না করে, তাকে তার জীবনে খুশি থাকার আশীর্বাদ দেয়, কিন্তু এমি তার হাত ছাড়তেই চাইছিল না। এমি খুব অল্প দিনের মধ্যেই তার মায়ার টানে জড়িয়ে গেছিল। সে তার জন্য সব নিয়ম ভেঙে ফেলেছিল। পরে কি হতে পারে এ সব কিছু না ভেবেই তারা দুজন আরো কিছু কথা বলছিল, কিন্তু তখনই ওখানে কেউ একজন চলে আসে আর তাই এমি ওখান থেকে চলে যায়। এরপর মাস হয়ে যায় আর এখন ওই সময় চলে এসেছিল যখন এমিকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু শেষবারের জন্য আর এমি আলীর সাথে দেখা করে না আর এভাবেই চলে যায়। এরপর ওই দিন একজন নতুন সোলজার আসে আর সব কয়েদিদের বই দিতে যায়। আলী তার কাছে ওই সব প্রশ্নই করে যেসব সে এমির কাছেও জিজ্ঞেস করেছিল, কিন্তু ওই সোলজার তার সাথে খুব মেজাজ দেখিয়ে কথা বলে। তখনই আলী ওই স্টলে একটা নতুন বই দেখতে পায়, তাই সে তার কাছ থেকে ওই বইটা চেয়ে নেয়। তারপর সে ওই বইয়ের প্রথম পেজ খুললে ওখানে লেখা দেখতে পায়, আমি জানি না তোমার বন্ধু শেপ একজন ভালো মানুষ কি না, কিন্তু আমি এটা অবশ্যই জানি তুমি একজন ভালো মানুষ। এই লাইন এমি লিখেছিল। সে এই লাইন পড়ে কেঁদে ফেলে। সে খুবই ইমোশনাল হয়ে যায়। ওদিকে এমিও যাওয়ার পথে সবার চোখের আড়ালে আলীর কথা ভেবে চোখের জল ফেলছিল। এমি এমন একজন লোকের জন্য তার চোখের জল ফেলছিল যার ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু তার এতটুকু বিশ্বাস ছিল যে সে নির্দোষ। সেও তারই মতন একজন সাধারণ মানুষ। এরপর এমি তার সম্পূর্ণ যাত্রায় শুধু কান্নাই করে যায়। তার কাছে সেই সব পাজেলগুলো ছিল যেগুলো আলী তাকে বানিয়ে দিয়েছিল। এমি ওগুলো লুকিয়ে রেখে দেয়। অন্যদিকে আলীও এমির দেওয়া ওই বইটি তার বুকে জড়িয়ে রাখে। এখন এদের দুজনের কাহিনী এভাবেই অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু এই কাহিনী এর সাথে এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আমেরিকাতে 9/11-এর পর এমন অনেকজনকে ধরে নেওয়া হয়েছিল যারা নির্দোষ ছিল। তাদেরকে শুধুমাত্র
সন্দেহের জেরে ধরে নিয়ে আসা হয় আর তাদেরকে নির্মমভাবে টর্চারও করা হয়। ওইসব লোকেদের ব্যথাটাই এই কাহিনীতে দেখানো হয়েছে। তো তোমাদের এই কাহিনীটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।